নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আবার বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর শেয়ার করুন, মানুষকে বলুন যারা এই রকম ধরনের অনুষ্ঠান দেখতে চান। আজকের শীর্ষক মমতা ব্যানার্জি খেলছেন, শুভেন্দু হাঁফাচ্ছেন। ছোট্টবেলার কতগুলো খেলা প্রায় হারিয়ে গেছে বুড়ির চুল, হারিয়ে গেছে সিলকাটাও, হারিয়ে গেছে পিট্টু কিংবা কুমির তোর জলকে নেমেছি। হ্যাঁ, এটা খানিকটা কাবাডির মতন একটা খেলা ছিল। অন্যের এরেনাতে ঢুকে যাওয়া, চ্যালেঞ্জ করা, কুমির তোর জলকে নেমেছি, পারলে আমাকে ধর। যাদের মনে আছে তারা জানেন, সেই খেলোয়াড় যার সামর্থ্য ছিল অপরিসীম, সে অনেকটা ঢুকে এসে বলতো কুমির তোর জলকে নেমেছি। তারপর সেই সব ঘরগুলো দখল করে চলে যেত। তো মমতা ব্যানার্জি সুযোগ পেয়েই সেই খেলাতে নেমে পড়েছেন, কুমির তোর জলকে নেমেছি। যারা এলে তর্ক করবেন, করতে থাকুন। যারা সব জেনেও সব বুঝেও মিথ্যে বলবেন, বলতে থাকুন। কিন্তু মোহাম্মদ সেলিম গোত্রের কিছু মানুষ ছাড়া প্রায় সমস্ত মানুষজন বুঝেছেন, বা এতদিনে বুঝতে পেরে গেছেন বা বোঝেন, যে ওই আইপ্যাক মালিকের ঘরে ইডির আগমন এই নির্বাচনের আগে কিছু তথ্য জোগাড় করা আর চমকানোই উদ্দেশ্য হয়েছিল। কেন বলছি তথ্য জোগাড়? খুব জেনে শুনে বলছি এই কারণে যে যেদিন এই হানাদারি হয়েছে তার কদিন আগে একটা তালিকা তৈরি হয়েছিল 294টা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা, যা তারা দলকে সাজেস্ট করেছেন, বা দল বলা ভালো, দলনেত্রী, কারণ ওই দলে আর তো কেউ ডিসিশন নেন না, তার মধ্যে থেকে তার পছন্দের জনকে বেছে নাম ঘোষণা করবেন। হ্যাঁ, এই ইনসাইড ইনফরমেশন ছিল, আর ছিল বলেই ইডি এসেছিল। কিন্তু তার সঙ্গে ভোটের আগে একটু চমকে দেওয়া, বমকে দেওয়াটাও ছিল একটা বিধেয়। ওটা উদ্দেশ্য, এটা বিধেয়। এবার সেই হানাদারির মধ্যে সমস্ত ডেকোরামকে গড়ের মাঠে পাঠিয়ে একজন মুখ্যমন্ত্রী যে এইভাবে ঢুকে পড়বেন, তা তো ইডি বা ইডির মালিকদের মাথাতে আসেনি। এতদিন সিবিআই ইডি হানাদারির ইতিহাসে একই রাজীব কুমারের বাড়ির সামনে বসে পড়া ছাড়া তেমন কোনো ইতিহাস বাংলাতে নেই। গোটা ভারতেই বাদ দিন। এবং সেটাও ছিল ওই লেভেলের ছিল না। পিএমএলএ মামলাতে রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী ঢুকে পড়বেন, ফাইল নিয়ে রীতিমতো ঘোষণা করে চলে যাবেন। এ তো শুধু আইন কানুন, সাংবিধানিক অবস্থান, পদমর্যাদা ইত্যাদির ব্যাপার নয়, এ তো খোল্লা চ্যালেঞ্জ। এই চিন্তা করেনি দিল্লির হুলোরা। তো মমতা সেটাই করলেন। খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে পুলিশ আমলাদের নিয়ে এলেন, আর কিছু নিয়ে বেরিয়েও গেলেন। এমন নয়, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেও গেলেন কি নিয়ে যাচ্ছেন। হেড অন কনফেডারেশন। উনি জানেন, নেমে পড়েছেন। মমতা তার ঘুঁটি খেলে দিয়েছেন। সে ঘুঁটি ফেরত নেবার উপায় তার নেই, নেবার কোনো ইচ্ছেও তার নেই। কিন্তু ওই দিল্লির প্রভুদের কাছে আর কোনো বিকল্প খোলা আছে বলুন তো? একটাই বিকল্প। যদি মানুষের কাছে মান মর্যাদা বাঁচাতে হয়, যদি তাদের ঢপের চপ আইনের কথা মানতে হয়, তাহলে তাদের কাছে একমাত্র বিকল্প তখনই ছিল মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা, বা এখনো বিকল্প একটাই, যে আদালতে গিয়ে মুখ্যমন্ত্রী গ্রেপ্তারি পরোয়ানা বের করে নিয়ে আসা। কিন্তু সেই ধক কি তাদের আছে? কুমির তোর জলকে নেমেছি বলে তিনি তো ঘর দখল করে ফিরে গেছেন। তাকে হ্যান্ডকাপ পরিয়ে জেলে ঢোকানো সম্ভব? সেই সম্ভাবনার কথা কেউ কেউ লিখেছেন, চাইছেনও কেউ কেউ। সিপিএম তো দাবি করেছে অ্যারেস্ট করা হোক। কয়েকজন সাংবাদিক হইবে কিছু তো একটা হইবেই এই বলে পোস্টিয়ে যাচ্ছেন। কিন্তু সাধারণ বোধ বুদ্ধি বলে মমতা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা অ্যাকসেপ্ট করা প্রায় অসম্ভব। অলিক কল্পনাতেও আপনি ভাবতে পারবেন সেন্ট্রাল ফোর্স যাচ্ছে কালীঘাটে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জিকে দিল্লিতে নিয়ে যাচ্ছে নির্বাচনের আগে? ওনারাও জানেন তা অসম্ভব। তাই তড়িঘড়ি মামলা চলে গেছে সর্বোচ্চ আদালতে, যেখানে যে কোনো মামলার অপমৃত্যু হওয়াটা সরকারের উপরে নির্ভর করে। হ্যাঁ,
সরকার যদি চায় তাহলে সেসব মামলার অপমৃত্যু হয়ে যায়, মানে সরকার চাইছেই না এই মামলাটা হোক বা কোনো একটা রেজাল্ট বেরিয়ে আসুক, এই মামলা চলবে 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 চলবে। হ্যাঁ, 26-এর নির্বাচনে যদি তৃণমূল হেরে যায় তাহলে বিজেপি এই মামলাই বার করে আনবে, আবার সেই ছবি দেখানোর সুযোগ পাবে, আবার সেদিন ওই ছবি দেখিয়ে বিজেপি সংবিধান আর আইনের ওপরে তাদের প্রকাণ্ড আস্থা আর বিশ্বাসের কথা বলবেন। কিন্তু এই বিজেপি এই সংবিধান আইন কানুনকে তাকে রেখে এরকম কাজ করেনি। এটা তো কিছুই নয়, এ তো বিজেপির চালের ওপরে মমতার চাল, না হলে পেদাহেলা। এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই, কোনো পরিকল্পনা অ্যাজ ছিল না। আক্রমণ এসছে, রুখে দাঁড়িয়েছেন দলের নেত্রী, দলকে নির্বাচনের আগে চাঙ্গা করার জন্য, সেটাই তার কাজ ছিল। কিন্তু বিজেপি পরিকল্পনা করে আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে সংবিধানকে তাকে রেখে যা করেছে তাকে আমরা ভুলে যাব। 1992 সাল মাথায় আন, মনে করুন। কর সেবা, সারা দেশ থেকে ইট নিয়ে গেল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বজরং দল, বিজেপি। কল্যাণ সিং সরকার আদালতকে এফিডেভিট দিয়ে জানিয়েছিলেন, খবর গিয়েছিল যে এরকম ভাঙচুর হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হলো যে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, কোর্ট থেকে বলা হলো কি ব্যবস্থা নিচ্ছেন, কোর্ট তখন কোর্টকে এফিডেভিট দিয়ে জানানো হলো, কোর্ট বললো আমাদের একজন অবজারভার থাকবেন ইত্যাদি ইত্যাদি। কোর্টকে এফিডেভিট দিয়ে জানানো হলো যে আমরা যে কোনো মূল্যে বাবরি মসজিদের কোনো ক্ষতি হতে দেব না, বাবরি মসজিদের সুরক্ষার দায়িত্ব আমরা নিচ্ছি। কে বলছেন? মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী। কেউ বিতর্কিত জমিতে ঢুকবে না। তারপর কি হলো? ক্যামেরার সামনে, মানুষের চোখের সামনে সকাল 11:30 থেকে বিকেল 5টার মধ্যেই সুবিশাল মসজিদের কাঠামো চুরমার করে দিল উন্মত্ত মানুষের দল। চোখের সামনে তা দেখলেন আদবানি, যোশী, সিঙ্ঘল, উমাভারতীরা, একে অন্যকে জড়িয়ে ধরলেন, চোখে তাদের আনন্দাশ্রু। এতদিনের বাবরি মসজিদ ভেঙে গেছে, সংবিধানকে ভেঙে চুরমার করা হচ্ছে। আদালতে দেওয়া এফিডেভিটকে তাকে রেখে দিয়ে রাজ্য প্রশাসন সেই উন্মত্ত জনতার সামনে চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ কেউ উত্তরপ্রদেশ পুলিশের হাতও লাগিয়েছিল, ইট নিয়ে গিয়েছিল ঘরে। 6 ঘন্টার ওই বিশাল ইমারত এমনি এমনি ভাঙা সম্ভব নয় যদি না তার আগাম প্রস্তুতি থাকে, আগাম পরিকল্পনা থাকে। এই কথা যে কেউ বলবে। আর এই কথা সেই সময়কার প্রধানমন্ত্রী নরসিমহা রাও বলেছিলেন সাংবাদিক করণ থাপারকে, ইন্টারভিউটা আছে, দেখে নেবেন। সেদিন ওই একই খেলা তারা খেলেছিলেন, ভেঙে দিয়েছি, এবার কি করবি কর, যত গ্রেপ্তার করবি তত ভোট বাড়বে, তত সমর্থন বাড়বে। কিন্তু সেদিনের জনসমর্থনকে সঙ্গে নিয়ে তারা এই ষড়যন্ত্র করেছিলেন, বিজেপি রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাদের সেই সৎ সাহস ছিল না। সেই সৎ সাহস আজও তারা জোগাতে পারেননি, যা নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমরা ভেঙেছি, বেশ করেছি। যার ফলে সেই মুহূর্তে মানুষ যারা বিজেপিকে সমর্থন করছিলেন তারাও কুঁকড়ে গিয়েছিলেন, কারণ বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে একবার বলতে পারা যায়নি, বা তারা একবার বলার এই সাহসটা করেননি যে হ্যাঁ আমরা বলেছি, বেশ করেছি। ওনারা গান্ধী হত্যায় অংশ নিয়েছিলেন, এই হিন্দু মহাসভা, এই আরএসএস, কিন্তু মুখে বলতে পারেননি যে হ্যাঁ বেশ করেছি। ওনারা তারপরে এতগুলো দাঙ্গা করেছেন, বলতে পারেননি যে হ্যাঁ দাঙ্গা করছি, বেশ করছি। ওনারা যে বাবরি মসজিদ ভেঙেছিলেন, বলতে পারেননি যে হ্যাঁ আমরা, আজকেও বলতে পারেননি ওনারা এই কথা। সেটা সংবিধান অবমাননা ছিল না, সেটা আইন ভাঙা ছিল না, বলতে পারেননি বলে সেদিনকে কুঁকড়ে গিয়েছিলেন, সমর্থকরা ভয় পেয়েছিলেন। হ্যাঁ, পরের নির্বাচনে সেই জনসমর্থন বিজেপির পক্ষে ছিল না। আজ মমতা ব্যানার্জি সে কথা জোর দিয়ে বলছেন, ইডি হামলা চালাতে এসেছিল, দলের নেত্রী হিসেবে দলের গোপনীয়তা রক্ষার দায়িত্ব আমার, আমি ঠিক সেই কাজটা করেছি। হ্যাঁ, মমতা ব্যানার্জি কুমিরডাঙ্গা খেলতে মাঠে নেমেছেন। ওদিকে শুভেন্দু অধিকারী, যিনি নাকি এ রাজ্যে বিজেপির মুখ, তিনি কি করছেন? এক, দল বদলের পরে তিনি ভেবেছিলেন যে ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে কাত করে ফেলা যাবে, আরো বড় ফাটল ধরানো যাবে, হয়নি। 2, বিজেপি 110 পাবেই, বাকিটা তো পুরনো কন্ট্রাক্ট দিয়ে ম্যানেজ হয়ে যাবে। পুরনো যে সমস্ত কন্ট্রাক্ট আছে দলের মধ্যে, এখনো তৃণমূল দলের মধ্যে যে লোকেরা এখনো যোগাযোগ রাখেন তারা ছিলেন, তাদের দিয়ে ম্যানেজ হয়ে যাবে, হয়নি। 3, বিজেপির ব্যানারে হবে না, তাই বাংলাদেশে মডেলে ছাত্রদের নবান্ন অভিযানে 40 লাশ পড়বে, ব্যাস, গদি তো ফাঁকা হবেই, হয়নি। 4, ভেতরের খবর, টাকা পয়সার ভাগ বাটোয়ারা, এসব তো জানাই ছিল, ইডিকে দিয়ে পুরো মন্ত্রিসভা, জেলার নেতাদের জেলে পড়লেই তৃণমূল ভেঙে যাবে, হয়নি। 5, জাল আর ভুয়ো ভোটার নয়,
সীমান্তবর্তী জেলার মুসলমান ভোটারদের ভয় দেখাও, হিন্দুদের বিপন্নতা বাড়াও, সনাতন ধর্মের নামে হিন্দু মানুষজনের ৮০-৮৫% বিজেপির দিকে পড়লে আটকাবে কে? হয়নি। রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবি ঠাকুর, নজরুলের বাংলাতে সেটা কোনোদিনও হবেও না। ৬, এসআইআর করে মুসলমান ভোটারদের নাম বাদ দিতে পারলেই কেল্লা ফতে। হয়তো নিয়ে উল্টে এসআইআর এখন বুমেরাং হয়ে গেছে। এই নির্বাচনে, ২৬-এর নির্বাচনে লিখে নিন, এসআইআর একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে। এত লোকের হয়রানি, এত লোকের প্রতিদিনের হয়রানি, তার জবাব দিতেই হবে। বিজেপির মতুয়া নেতারাও নাকি অন্য পথ নেবার কথা ভাবছেন। মন্ত্রিসভাতে নিজেদের অতগুলো পদ আর দায়িত্ব, পরিবারের প্রত্যেক হুজু হবার পরেও যখন কেউ সেই সব ছেড়ে দল বদলায়, তখন তার উচ্চাকাঙ্ক্ষার লিমিটটা তো বিরোধী দলনেতা হওয়া নয়। তিনি মুখ্যমন্ত্রী হতে চান, কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজি ফেল করছে, আটারলি ফেল। তার ওপরে দলের মধ্যে এক তীব্র বিরোধিতা। কেবল দিলীপ ঘোষ নয়, পুরনো প্রত্যেক বিজেপি নেতার বক্তব্য, সরকার হলো না সে তো আজ না হয় কাল হবে। কিন্তু দলের এই চেহারার জন্য দায়ী ওই শুভেন্দু। হ্যাঁ, শুভেন্দু খুব ভালো করেই জানেন যে এটা লাস্ট চান্স। দিল্লির নেতারা তার পারফরম্যান্সে খুব খুশি নয়, সেখানেও শত্রু বাড়ছে, বাংলাতে তো বাড়ছেই। কাজেই তিনি আরও অস্থির হচ্ছেন, আরও দম হারাচ্ছেন, আরও রেস্টলেসনেস বাড়ছে, আরও হাঁপাচ্ছেন। কিন্তু আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যা হলো দুটো। এক, পশ্চিমবাংলার ৩২-৩৩% সংখ্যালঘু ভোট হাতে রেখে মমতা অনেকটাই এগিয়ে দৌড়টা শুরু করেন প্রত্যেকবার। দুই, এই বাংলাতে এখনো বিজেপির কোর ভোট কোনোভাবে ১৯-২০% বেশি নয়। বাকি যে সমর্থন এসেছে তা মমতা বিরোধী বাম সমর্থকদের ভোট। সেই ভোটকে ধরে রাখতেই হিমশিম খেতে হচ্ছে শুভেন্দুকে। দলের বাইরে প্রতিপক্ষ মমতা, দলের মধ্যে শত্রু অনেক। এদিকে হাতে মাত্র ২.৫ মাস। কুম্ভকর্ণ রাবণকে বলেছিলেন, তুমি বলছো যুদ্ধে যাচ্ছি, তুমি বলছো অসময়ে ঘুম ভাঙিয়েছ, উঠে এসে যুদ্ধে যাচ্ছি, কিন্তু প্রস্তুতি ছাড়া যুদ্ধে নামে বোকারা। নিজের সামর্থ্য আর শক্তির হিসেব না করে যুদ্ধে নামলে মৃত্যু অনিবার্য। কিন্তু একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধক্ষেত্রে মৃত্যু বিবেচনার বিষয় নয়। জেনে বুঝেতে হেরে যাওয়াতেই আমার আপত্তি। হে রাবণ, তবুও তোমার আদেশ আমি অমান্য করব না। হ্যাঁ, যুদ্ধ নিয়ে কুম্ভকর্ণের এই শেষ কথাগুলো আজ মনে পড়ে গেল শুভেন্দু অধিকারীকে দেখে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।